প্রধান উপদেষ্টার ঘোষণার পরও কেন যেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সাধারণ মানুষ তো বটেই, রাজনৈতিক দলগুলোর মধ্যেও এখনো শঙ্কা কাটেনি। গলি থেকে রাজপথ সব জায়গায় একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঘোষিত সময়ে নির্বাচন আদৌ হবে তো? বিশেষত কারো কারো ভোট হতে না দেওয়ার হুঁশিয়ারিতে প্রশ্নগুলো আরও স্পষ্ট হচ্ছে। আর নির্বাচনের জন্য উন্মুখ হয়ে থাকা বিএনপি বলছে, যারা ভোট নিয়ে শঙ্কার কথা বলছেন তারা গণতন্ত্র ও দেশের পক্ষের নয়। অবশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা জোর গলায় বলেছেন, সময় মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে, কেউ ঠেকাতে পারবেন না। আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা যখন তুঙ্গে, তখন প্রধান উপদেষ্টার এমন ঘোষণা অনেকটাই স্বস্তি ছড়ায় রাজনৈতিক মহলে। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কিন্তু সেই স্বস্তিতে অনেকটাই যেন প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিলেন এনসিপির নেতা। আরেক দল জামায়াত অবশ্য ফেব্রুয়ারির ভোট নিয়ে সমস্যা না দেখলেও উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি আর বিচার আগে চায়। আমরা অবশ্যই নির্বাচন চাই, নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনি ভিত্তি দেওয়া, বাস্তবায়ন করা। এমন পরিস্থিতিতে সিএনএর সঙ্গে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার কণ্ঠেও বিচার ও সংস্কারের বিষয়টি বেশ জোর পেয়েছে। আমাদের অঙ্গীকার ছিল গণ অভ্যুত্থানের সময় জনগণের কাঙ্ক্ষিত সংস্কার নিশ্চিত করা। এসব কথামালায় যখন আবারও প্রশ্নের উদ্রেক চারদিকে, তখন অনেকটাই জোর গলায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, জনগণ নির্বাচনমুখী হলে ভোট পেছানোর কোনো সুযোগ নেই, ঘোষিত সময়ই ভোট হবে। প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যারে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। তবে আশ্বাসে চির খাওয়া বিএনপি নেতারা এসব কথামালা আর হুঁশিয়ারিকে গণতন্ত্র বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হিসেবেই দেখছেন। এখন তো নির্বাচন হয়নি, কে ক্ষমতায় যাবে, জনগণ কাকে ভোট দিবে এটা নির্দিষ্ট হয়নি, তাহলে এই কথাগুলো কেন আসছে ভাই? শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায় নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। যারা ইনিয়ে বিনিয়ে নির্বাচন বানচাল করার বক্তব্য দিচ্ছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় বলেও মনে করেন তারা। বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন, যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায়। সকল রাজনৈতিক দল ও ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। দেশে পুনর্বার গণতন্ত্র নির্মাণ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক এম আকাশ। জনাব এম আকাশ, ডিবিসির নির্বাচিত সংবাদে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই আসলে প্রতিবেদনটি দেখছিলেন যে নির্বাচন নিয়ে এখনো সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব বা সংশয় বিষয়টি এখনো কাটেনি। কিন্তু আসলে কেন? নির্বাচনের তারিখ এবং নির্বাচনের তারিখ এখনো ঠিকঠাক না হলেও কোন মাসে নির্বাচন হতে পারে সম্ভাব্য একটা সময়ের কথা প্রধান উপদেষ্টা বলেছেন। এরপরও আসলে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ভেতর এত সংশয় কেন? সেই সাথে এনসিপির মতো একটি রাজনৈতিক দল, তার নেতারা যদি আসলে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না খুব শক্তভাবে একটা বার্তা দিয়ে থাকে, সামনে আসলে কি অপেক্ষা করছে? তাহলে কি মনে করছেন? এটা হতো না যদি একটা সুস্পষ্ট রোড ম্যাপ নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হতো, বলে দেওয়া হতো এত তারিখে নির্বাচন হবে, নির্বাচনের তফসিল এরপরে। যতক্ষণ এটা না হবে ততক্ষণ পর্যন্ত দুটো মতের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকবে। একটি স্বার্থ চায় সম্পূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করে সেফ এক্সিট, নিজেদের নিরাপদ বহিষ্ক্রমণের নিশ্চয়তা বিধান করে তারপরে নির্বাচন করতে। সুতরাং তারা এই প্রশ্নটা সামনে এনেছে যে সংস্কার না করে নির্বাচন করা যাবে না। কিন্তু আসলে সংস্কার মানে কি সংস্কার, কতটুকু সংস্কার, কোন কোন সংস্কার করলে তারা খুশি হবেন সেটা তো বলছেন না পরিষ্কার করে। যদি সেটা ক্রমাগত মানে শিফট করতে থাকেন তাহলে তো আসলে এটার অর্থ হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা। আর আরেকটি মত হচ্ছে নির্বাচন যেটা
প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ফেব্রুয়ারির মধ্যে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে সেটা করার। কিন্তু প্রবলেম হচ্ছে যে তিনি তারপরে আবার আরেক জায়গায় গিয়ে বলেছেন যে সংস্কার যদি না করা হয় তাহলে দেশ আবার মানে আগের মতো অবস্থায় বা তাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য পূরণ হবে না। তার মানে তার অবস্থানটা একটু দ্বৈত হয়ে যাচ্ছে এবং এই দ্বৈততা কমানোর একমাত্র উপায় হচ্ছে নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করে দেওয়া। এবং সেটা দেওয়ার ক্ষেত্রে কিছু জিনিস অবশ্য তারা ইতিমধ্যেই করেছে, যেমন তারা না ভোটের ব্যবধানের না ভোটের সুযোগ রাখবে বলে দিয়েছে। তারপর তারা বলে দিয়েছে যে সেনাবাহিনীকে একটা স্পেশাল বাহিনী থাকবে নির্বাচনে, পুলিশ থাকবে, এমনকি 60,000 পুলিশকে স্পেশাল ট্রেনিং দেওয়া হবে, এই কথাও বলা হয়েছে। তার মানে এবং তারা সর্বোপরি তারা এটাও বলে দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি তাদের পক্ষে করা সম্ভব। সুতরাং টেকনিক্যালি জিনিসটা সম্ভব, নীতিগতভাবে উপদেষ্টা বলেছেন যে হওয়া উচিত। এখন সংস্কারবাদীরা এবং উপদেষ্টা সংস্কারবাদীদের চাপের কাছে নতি স্বীকার করেন কিনা, অথবা তিনি নির্বাচন কমিশনকে গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন এবং তারা একটা তফসিল ঘোষণা করে দিল। জনাব এম এম আকাশ, এখানে আপনি বলছিলেন সেফ এক্সিট, যে সংস্কারগুলো সেই সংস্কারগুলো বাস্তবায়ন, জুলাই সনদ এবং সেই সাথে বেশ কিছু দাবি। এই সেফ এক্সিটের আসলে প্রসঙ্গটা আসছে কেন? সেফ এক্সিটটা আসলে কখন হয় সাধারণত? কোনো ধরনের গোলযোগ বা কোনো ধরনের বিশৃঙ্খলার সাথে কোনো যুক্ত বা এই বিষয়গুলো থাকলেই সেফ এক্সিটের প্রসঙ্গ আসে। কেন আসলে সেফ এক্সিটের প্রসঙ্গটা কেন আসছে আসলে, কি মনে করছেন? আসছে কারণ এই সরকারটা কোনো বিপ্লবী সরকার হয়নি। এই সরকারটা হয়েছে একটা সাংবিধানিক সরকার। প্রধান মানে রাষ্ট্রপতির অধীনে নির্বাচিত মানে শপথ নিয়ে এই সরকার গঠিত হয়েছে এবং সংবিধান অনুসারে তারা চলবে, এই প্রতিজ্ঞায় তারা আবদ্ধ। সুতরাং সেফ এক্সিট মানে হচ্ছে যে এই সময়ে তারা সংবিধান বিরোধী যদি কোনো কাজ করে থাকে তাহলে সেটার জন্য তাদের ইনডেমনিটি দিতে হবে। কিন্তু সংবিধান অনুযায়ী এই ইনডেমনিটি দিতে হলে পরে সেটা নির্বাচিত পার্লামেন্টে এটা পাস হতে হবে। সুতরাং সকল রাজনৈতিক দলের কাছ থেকে যারা সম্ভাব্য নির্বাচন প্রার্থী এবং নির্বাচিত হবেন তাদের সকলে যদি একমত হয় যে আমরা এদেরকে সেফ এক্সিট দিব, এইসব বিষয়ে কোনো প্রশ্ন করব না, অধ্যাদেশটা আমরা মানব, তারপরেও অনিশ্চিত থেকে যাবে। কারণ 2/3 ছাড়া সংবিধান এটা তফসিলভুক্ত করা বা অন্য কি পদ্ধতিতে এটাকে গ্রহণ করা হবে। জনাব এম এম আকাশ, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, এই যে নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত যেই ঘোলাটে পরিস্থিতি, সাধারণ মানুষ আসলে আর কত দিন তাদের ধৈর্যের পরীক্ষা দেবে? এই রাজনৈতিক দলগুলোর যে অচল অবস্থা বা দোলাচলে থাকা, এটা কিন্তু বিগত 15 বছর ধরে সাধারণ মানুষ দেখেছে। এখন এই অভ্যুত্থানের পরেও যদি আবার এই একই ধরনের অমীমাংসিত বিষয়গুলো চলতে থাকে, সাধারণ মানুষের আসলে কি করণীয়? সাধারণ মানুষ তো চায় নির্বাচন দিয়ে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, একটা নিরাপদ ভোট চায় যাতে আমাকে কেউ আটকাবে না। আওয়ামী লীগের ভোটাররাও আছে, তারাও চায় ভোট হয়তো দিতে, না ভোট দিয়ে দিবে তারা হয়তো, যাই হোক। কিন্তু এই অধিকারগুলো তো কার্যকরী করার জন্য একটা পরিবেশ লাগবে। সেটা সাধারণত নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পর দেখা যাবে যে সেই পরিবেশটা আছে কিনা। এমনও হতে পারে যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর সবাই মাঠে নেমে গেল এবং প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী উৎসব মুখর একটা পরিস্থিতি তৈরি হলো। আবার এমনও হতে পারে যে একটা ঝগড়া বিবাদ এবং নির্বাচন বিরোধী, নির্বাচনের পক্ষে একটা প্রচন্ড গৃহযুদ্ধের মতো হয়ে গেল। তখন আবার অনেক এই অনিশ্চয়তাটা আছে, কিন্তু আমার মতে সাধারণ মানুষ এই অনিশ্চয়তা থাকতে চায় না। তারাও প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, উৎসব মুখর পরিবেশে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমাকে কেউ কোনো বাইরে থেকে ইনফ্লুয়েন্স করবে না, এই জিনিসটা মানুষ চায়। নিশ্চয়ই। জনাব এম এম আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য।